বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই নভেম্বর 2025, আমাদের লিখিত ব্যাচের দ্বিতীয় ক্লাস। এবং গতদিন আমি আপনাদের যে সাজেশন দিয়েছিলাম সেটার একের ক খ গ পড়ছিলাম, যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী, এটা পড়ছি। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কি কি আরো অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, এটা পড়ছি। ক্রিমিনাল প্রসিডিউর কোড বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি, এটা পড়েছি। এখন দেখব বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা আর জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান কি। এখানে বলছে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা আর জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান। তো বিভিন্ন ম্যাজিস্ট্রেটের যে সাজা সাজা প্রদানের ক্ষমতা, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। কিভাবে পড়ে ফেলেছি? এই যে দেখেন, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 11 ও 18 ধারায় যথাক্রমে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত দণ্ড প্রদান করতে পারে। ফৌজদারি কার্যবিধি যে 32 ধারা, সেখানে বলছে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা। দেখেন, নির্জন কারাবাস সহ 5 বছরের কারাদণ্ড তো পারেই, আর সর্বোচ্চ 5 লাখ টাকা, যার কাছে 10,000 হবে কত, 5 লাখ। 2025 সালের সংশোধনীতে এই 10,000-এর জায়গায় করেছে কত, 5 লাখ। 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এবং সেই সাথে হচ্ছে বেত্রাঘাত। বেত্রাঘাত এখন আর পারে না, বেত্রাঘাত কেটে দেন, আগে ছিল, এখন বেত্রাঘাত বাতিল করে দিছে। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে 5 বছর 5 লাখ। জি, ধন্যবাদ। তারপরে দেখেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কি পারে দেখেন, নির্জন কারাবাস সহ সর্বোচ্চ কত বছর, 3 বছরের কারাদণ্ড। নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ 5,000 কেটে লেখেন 3 লাখ। কত, 3 লাখ। তাহলে উনি আগে দিতে পারতো মাত্র 5,000, এখন দিতে পারবে কত, 3 লাখ। এরপরে দেখেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ 2,000 কেটে লিখবেন 2 লাখ। 2,000 কেটে কত, 2 লাখ। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লাখ এগুলা পারে। তাহলে এই যে 32 ধারা, এই 32 ধারায় বলছে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা। কি ক্ষমতা, সাধারণ ক্ষমতা। এখন ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতাও আছে। বিশেষ ক্ষমতা হলো 2টা ধারায়। বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 29 গ, আর দণ্ডের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 33 গ। 2টা বিষয় মনে রাখবেন। বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা মানে ওরা কি কি বিচার করতে পারে, আর যা যাই বিচার করলো না কেন কি সাজা দিতে পারে, এটা বলছে কত, 33 কতে। এই যে দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। এটা গতকালই বিস্তারিত আলোচনা করছি। সিএমএম, সিজিএম আর এসিজিএম, এর মধ্যে দেখবেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন নেই। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। বলতে পারে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করতে পারবেন। অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। যে অপরদিকে অন্য যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে বলবে কিসের জন্য, যে আপনারা 10 বছরের নিচে যে সকল অপরাধের সাজা, সেই সকল অপরাধের বিচার করতে পারবে। তাহলে ওনাদের 29-এর গতে প্রথমে 3 জনের দিল যে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার, আর পরের 2 জন দিল যে 10 বছরের নিচে যে কোনো অপরাধের বিচার আপনারা করতে পারেন। আর ওনারা যাই বিচার করুক না কেন ওনারা দণ্ড দিতে পারবে। দেখেন যে উল্লেখ্য যে উপরোক্ত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ, বানানটা ঠিক করেন, ম্যাজিস্ট্রেটগণ 9টা কেটে যাবে, ম্যাজিস্ট্রেটগণ 33 ক ধারা অনুসারে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড প্রদান করতে পারে। ওনারা যাই বিচার করুক না কেন 7 বছর, সরি সর্বোচ্চ 7 বছর, ভুল বলছি, সর্বোচ্চ কত, 7 বছর। মানে ওনারা যাই বিচার করুক না কেন ওনারা সর্বোচ্চ সাজা দিতে পারবে 7 ইয়ার্স। তো এখানে যে জিনিসটা মনে দেখেন, যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার দণ্ড প্রদানের ক্ষমতা কখনো 5 বছর, কখনো 7 বছর। যখন সে বিশেষ ক্ষমতা পাইছে তখন দিতে পারে 7 বছর। যখন তার বিশেষ ক্ষমতা নাই, মানে সাধারণ ক্ষমতা বলে 32 ধারায় কত বছর, 5 বছর। বুঝতে পারছেন?
এই হলো কথা। তো এই জিনিস যদি আপনি একবার বুঝেন, এই জায়গা কিন্তু আসলে মুখস্থর কিছু নাই, এই যে কে কি দণ্ড দিতে পারে তাই। এখন পরীক্ষায় এসেছে যে জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান, জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান। সর্বপ্রথম আমার জানা দরকার যে জরিমানার আসলে কি। জরিমানা আর এক বাংলা বলা যেতে পারে অর্থদণ্ড, আর ইংরেজিতে বলে ফাইন। কি বলেন? ফাইন। ফাইন, অর্থদণ্ড বা জরিমানা। জরিমানা অ্যাকচুয়ালি পায় হলো রাষ্ট্র। ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে করে পারে কত? 5 লাখ। 5 লাখ। দ্বিতীয় শ্রেণী 3 লাখ। তৃতীয় শ্রেণী কত? 2 লাখ। এইগুলা পারে জরিমানা। এইগুলা যদি দেয়, এইগুলা পাবে কে? রাষ্ট্র। বিশেষ ক্ষেত্রে নালিশকারীও পেতে পারে, সেটা আলাদা বিধান। বাট ওভারঅল যদি বিবেচনা করি, জরিমানা সর্বদা পাবেই কে? রাষ্ট্র। তো এই ফৌজদারি কার্যবিধির 33 ধারায় যেটা বলছে, আপনি যদি বুঝে থাকেন তাহলে আলাদা করে আপনার এটা মুখস্থ করা লাগবে না। 33 ধারায় বলছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে, যে একটু আগে আমরা জানলাম যে ম্যাজিস্ট্রেট ধরেন চুরির মামলায় 379 ধারায়, আমরা দণ্ডবিধি 379 ধারায় সর্বোচ্চ সাজা আছে 3 বছর, আর জরিমানার ওই জায়গায় কোনো অ্যামাউন্ট নাই। এটা যার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুসারে সে দিতে পারে। ধরেন একজন চোর চুরি করছে, পকেট মারছে, তো দণ্ডবিধির 379 ধারায় বিচার করে তারে 379 ধারায় সর্বোচ্চ সাজা দিতে পারতো 3 বছর। বিচারক তারে 1 বছরের কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা করছে। 1 বছর কারাদণ্ড কি 50,000 টাকা জরিমানা করছে। রায় যদি এরকম থাকে যে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, আর কিছু নাই, তাহলে চোরকে ওই 1 বছর খাটতে হবে প্লাস 50,000 টাকা দিতে হবে। বুঝছেন? কিন্তু রায়ে যদি এরকম থাকে যে 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, এবং উক্ত জরিমানা অনাদায়ে আরো এতদিনের কারাদণ্ড ভোগ করবে, মানে বিচারক ওখানে বলে দিতে পারে যে যদি সে জরিমানা দিতে সামর্থ্যবান না হয়, তাহলে সে আরো এক্সট্রা কতদিন কারাদণ্ড ভোগ করবে, এরকম রায়ও দিতে পারে। অথবা উনি জরিমানা অনাদায়ে কোনো কিছু নাও দিতে পারে, এটা ওনার এইগুলো ডিসক্রিশনারি। 850 শীত শেষে 850 হয়ে গেছিল এগুলো, এইগুলা এই শীত শেষে 850। বুঝতে পারছেন? তো এখন বিষয়টা হলো, ধরেন একজন চোর 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা করছে, এখন ওই 50,000 টাকা অনাদায়ে এক্সট্রা কত দিনের কারাদণ্ড দিতে পারবে? এটা তো বিচারকের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সে তো ইচ্ছা করলেই যা খুশি তাই দিতে পারবে না। তো যদি কখনো কারাদণ্ডের সাথে জরিমানা দেয়, তাহলে ওই জরিমানা অনাদায়ে এক্সট্রা কতদিন কারাদণ্ড দিতে পারবে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। কত ধারা? 33। ফৌজদারি কার্যবিধির 33 ধারা। ওই ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট জরিমানা অনাদায়ে, ম্যাজিস্ট্রেট ওই ধারায় সর্বোচ্চ যে সাজা দিতে পারত তার 1/4 পর্যন্ত সাজা দিতে পারে। তাহলে মূল মামলায় দিছে 1 বছর 50,000। এখন ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই মামলায় সর্বোচ্চ দিতে পারতো কত? 3 বছর। তাহলে 3 বছরের ভাগ দিবে কত দিয়ে? 4 দিয়ে। 3 বছরের ধরেন 36 মাস, 36 মাস না, 36 মাসে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় কত? 9 মাস। তাহলে ওই 50,000 টাকা অনাদায়ের জন্য সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত? 9 মাস। শুধু 9 মাস, কিন্তু ওই 1 বছর। 9 মাস। 1 বছর তো অলরেডি আছে। আর যদি সে 50,000 টাকা না দেয়, তাহলে আরো এক্সট্রা ভোগ করবে কত? 9 মাস। বুঝতে পারছেন? তাহলে এই ফৌজদারি কার্যবিধির 33 ধারায় বলছে যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড। কি? জরিমানা অনাদায়ে কারাদণ্ড। এবং মনে রাখতে হবে এই 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য ভাই, এটা দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না। কোন আদালত বলেন? শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে যদি এরকম বলেন যে দেখি বিথিকা হিসাব করে দেন যে কোন অপরাধের শাস্তি, ধরেন ঘরে চুরির শাস্তি 7 বছর, এখন ম্যাজিস্ট্রেট কাউরে বিচার করে 2 বছর কারাদণ্ড আর 1 লাখ টাকা জরিমানা করছে। 2 বছর কারাদণ্ড আর 1 লাখ টাকা জরিমানা। এখন এই 1 লাখ টাকা যদি দিতে না পারে, তাহলে এক্সট্রা কতদিন কারাদণ্ড দিবে বলেন? তাহলে ওই 7 বছরে, মানে ওই ওই অপরাধের 7 বছর শাস্তি, ওই 7 বছরের 4-1 ভাগ। 7 বছরের 4/1 ভাগ যা দিছে তার 4/1 ভাগ নাকি? দেখবো যে ওই ধারায় সর্বোচ্চ যে সাজা হইতে পারতো তার 4/1 ভাগ। এখন মজার কথা আছে। মজার কথা হলো
আমরা যতটুকু বুঝাইছি সেই আঙ্গিকে আপনি সঠিক, বাট একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি 7 বছর কারাদণ্ড দিতে পারে? না না পারে না। উনি দিতে পারে কত? 5 বছর 5 বছর। তাহলে এই জায়গায় হবে 5 বছরের 4 ভাগের 1। বুঝেন কিনা? না উনি ঠিক আছে, উনি ঠিক আছে, কিন্তু এটা একটু বিশেষ ব্যতিক্রম, এটা একটু বিশেষ ব্যতিক্রম। আমি ওই ধারায় সর্বোচ্চ শাস্তি তো দেখবই, আমি দেখবো যে সর্বোচ্চ দেওয়ার ক্ষমতাটা আমার আছে কিনা। আগের তাই 3 বছর ক্ষমতা দেয়া কিন্তু আমার ক্ষমতা আছে আছে, কিন্তু এই জায়গায় 7 বছর দেয়া গেলেও ম্যাজিস্ট্রেট দিতে পারে কত? 5 বছর 5 বছর। তাহলে 5 বছরের 4 ভাগের 1 ভাগ। এই ব্যাখ্যাটা সচরাচর আমরা পড়াই না, বাট আপনার জানতে হবে যে কখনো কখনো ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ শাস্তির দেখতে হবে 4 ভাগের 1 ভাগ। মানে সাধারণ ক্ষমতা, জি জি, বিশেষ ক্ষমতা বিশেষ ক্ষমতা না, সাধারণ ক্ষমতা। সো আমরা কি পড়ে ফেলি, দেখেন, না বুঝলে প্রশ্ন নিব। যদি বিশেষ বিশেষ ক্ষমতায় যে ম্যাজিস্ট্রেট গুলো বিশেষ ক্ষমতা পায়, হুম। সেখানে কিন্তু 7 বছর আছে। না ওটা হবে না, পরিধি নাই। দেখেন, আচ্ছা, বিশেষ ক্ষমতা হইলে তো আর তার ক্ষমতার দরকার নাই, সে তো 7 বছরই দিতে পারে, তাহলে সে এমনি সর্বোচ্চ 7 বছর, তার ক্ষমতাও 7 বছর, তাহলে 4 ভাগের 1 ভাগ। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 33 ধারা অনুসারে যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত কোনো অপরাধীকে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করে, কি বলেন? কারাদণ্ড। কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করে, তবে উক্ত অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধীকে উক্ত ধারায় সর্বোচ্চ কারাদণ্ডের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে। ওই ধারায় যে সর্বোচ্চ কারাদণ্ড তার কত? 4 ভাগের 1 ভাগ। ফৌজদারি কার্যবিধি 33 ধারার সাথে আন্ডারলাইন করবেন, দণ্ডবিধির 65 ধারার সাদৃশ্য রয়েছে। আপনার ফৌজদারি কার্যবিধির সাথে অ্যাকচুয়ালি মিল আছে দণ্ডবিধির 65 ধারা, দুইটা একই, বাট ফৌজদারি কার্যবিধি 33 ধারা শুধু ম্যাজিস্ট্রেট আদালত, দণ্ডবিধির 65 ধারা ম্যাজিস্ট্রেট সেশনস উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধি 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন কিনা? আর এছাড়া দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898 388 ধারায় যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়, তখন উক্ত অর্থদণ্ড আদায়ে আদালত কোনো অপরাধীকে অনধিক 30 দিনের সর্বোচ্চ 2-3 কিস্তিতে অর্থদণ্ড পরিশোধের নির্দেশ দিতে পারে। এছাড়া আপনি ইচ্ছা করলে এই জায়গায় আরো অনেক কিছু আলোচনা করতে পারেন। বিশেষ করে এইভাবে বলা যায় যে যখন কাউরে শুধু অর্থদণ্ড দেয়, যখন কাউরে কি শুধু অর্থদণ্ড দেয়, কোনো ধরেন দেয় নাই, আপনার কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিলে সেই হিসাবটা করতে গেলে অ্যাকচুয়ালি দণ্ডবিধির লাগে 67 ধারা, দণ্ডবিধির 67 ধারা। 2 মাস 150 টাকা পর্যন্ত হলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে 4 মাস, 100 টাকার বেশি হলে কত? 6 মাস। তো এই ব্যাখ্যাও দিতে পারেন, বাট মূল যেটা চাইছে সেটা আগে আলোচনা করবেন, সময় থাকলে আরো করবেন, না থাকলে নাই। আর আমার উত্তরটা যদি প্রাসঙ্গিক হয়, মানে যা চাইছে তাই যদি দিতে পারি, তাহলে কিন্তু হাবিজাবি লেখার খুব বেশি দরকার নাই। আর যখন আমি একটা জিনিস জানবো না, তখন আমার উত্তর ঘুরাই পেঁচাইয়া দিতে হবে। আমাদের আরিফ সাহেব যেভাবে দেয়, কখনো ছাড়ে না, দেখেন। তো তাহলে ফৌজদারি কার্যবিধির 1898 338 ধারা অ্যাকচুয়ালি কি বলছে? 338 ধারায় বলছে, ভাই এটা অনেক গভীরের কথা, তারপর আপনাদের একটু বলি। 338 ধারায় বলছে যে যখন কোনো ব্যক্তির জরিমানা দিছে, যেমন জরিমানা অনাদায়ে কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছে, ধরেন কারো জরিমানা করছে 1 লাখ টাকা, ওই কোনো কারাদণ্ড দেয় নাই, কিন্তু শুধু কি শুধু অর্থদণ্ড, এবং ওই অর্থদণ্ড অনাদায়ে তারে কোনো কারাদণ্ড দেয় নাই, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে নরমালি সে শুধু অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা হতে পারে 50 টাকা পর্যন্ত, কত? 2 মাস, 100 টাকা পর্যন্ত কত? 6 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। এখন ধরেন তারে 1 লাখ টাকা অর্থদণ্ড দিছে, তার দেওয়ার সামর্থ্য নাই, তাহলে সে সাথে সাথে কারাগারে যাবে না? কতদিন ভোগ করবে? 6 মাস। এখন আপনি তো সামনে আইনজীবী হবেন, এটা জানবেন যে তখন আপনি আপনার আসামির আইনজীবী হিসেবে আদালতে 388 ধারা আবেদন করবেন যে ওরানার আমি এই টাকা অতি সত্বর দিয়ে দিব, আমার আসামিরে জামিনে মুক্তি দিতে মর্জি হয়, এবং আপনারে সময় দিবে যে সর্বোচ্চ কত? 30 দিন। 30 দিনের এরকম কয় কিস্তি দিতে পারে? 2 থেকে 3 কিস্তি। আপনি আদালতকে কনভিন্স করবেন যে 388 এরকম কিন্তু সময় দেওয়ার কথা আছে, তো আমার মুক্তি দেন, আমি 2-3 কিস্তিতে এটা পরিশোধ করে দিব। এটা হলো 388। বুঝতে পারছেন? অর্থাৎ যখন কাউরে শুধু অর্থদণ্ড দেওয়া হয়,
এবং অর্থদণ্ড অনাদায়ে যদি এক্সট্রা কোনো কারাদণ্ডের কোনো কথা ওই রায়ে নাই, তাহলে অর্থদণ্ড অনাদায়ে তো কারাদণ্ড আমার অলরেডি হতেই হবে 2 মাস পর্যন্ত 2 মাস, সরি 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হলে 6 মাস। এখন নিয়ে যাবে, তখন আবেদন করতে হবে কত ধারায়? 388 ধারায়। এবং এই ক্ষেত্রে আপনারে সর্বোচ্চ 3 কিস্তি সময় দিতে পারে, আর প্রতি কিস্তির মেয়াদ হবে কত দিন? 30 দিন করে। তো অনলাইনে যারা আছেন, আমি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে জানতে চাচ্ছি। আনমিউট করে দিছি, যদি কেউ কিছু না বুঝে থাকেন দয়া করে জানান। আগে দিবেন। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন? স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে 50 টাকার নিচে 2 মাস আর 100 টাকার নিচে 4 মাস স্যার, আর 100 টাকার উপর হলে 6 মাস, এটা কত ধারা কথা বললেন স্যার? 67 ধারা 700। দণ্ডবিধি স্যার। দণ্ডবিধির 67 ধারা। আর টাকা পরিশোধ করতে না হলে তো বাধ্যতামূলক জেলে যাবে। তাই এটা তো অনলাইনে আর কোনো ভাই বোনের প্রশ্ন আছে? অনলাইনে গ্রুপে অনেকজনে দেখি, কিন্তু ক্লাসের সময় কাউরে দেখি না। আচ্ছা, তো আশা করি আরিফ সাহেব স্যার এই উত্তরে এতটুকু বোঝা গেছে কিনা ভাই? স্যার বোঝা গেছে, ক্লিয়ার। ক্লিয়ার? এখন যে ক্লিয়ার যেটা, সেটা হলো আপনার কিন্তু বাসায় বসে কিন্তু লিখতে হবে। সময় ওই আপনার ছেলে সাহিব বিশ্বাসের সাথে একসাথে বাংলা খাতা কিনে লেখা শুরু করতে হবে। জায়গা মোটামুটি হতাশার কিছু নাই, লজ্জার কিছু নাই, গড়িমসি করা যাবে। গড়িমসি করা যাবে না। আর উকিল সাহেবকে লেখা, ডাক্তারের লেখা, এগুলো এমনি হিজিবিজি, জানেন তো। ডিসপেন্সারি এলারা বলে। আচ্ছা দেখেন, সো আমরা এখানে চলে আসি 2 নাম্বার প্রশ্ন। আমি আপনাদের খুব দ্রুত নোট দেব, নোটও দিব। তার আগে গ্রুপটা এস্টাবল হোক। আমাদের লিজেন্ড গ্রুপে অনেকজন আছে অনলাইনে, বাট তাদেরকে ক্লাস করতে দেখি না। এস্টাবল হোক, কে কে থাকবে না থাকবে, তারপর নোট দেব। অনেকে আছে নোট পাওয়ার পরে বেগে চলে যায়, বহু অভিজ্ঞতার সম্মুখীন। আচ্ছা, তো আমরা চলে আসি, বা বলবো যে যারা যারা গোপনে, যারা যারা 100% করবেন তাদের ওই অফিসিয়ালি নোট দিব না, তাদের তাদের মেসেঞ্জারে নোট, আপডেটেড নোট এবং প্রশ্নপত্র দিয়ে দিব। 2-এর ক নাম্বার প্রশ্ন। হ্যাঁ বলেন। এটা দেওয়াটাই উত্তম হবে। হ্যাঁ, হয়, ওইটা তো এটাই দিতে হবে, নাহলে গ্রুপে দিলে অনেকে করবে কি, ওই যে ওরা ওই নেয়ার পরে ভেগে যায়। হুম, দেখেন, সো 2-এর কথা চলে আসি। কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? মানে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানার ইংরেজি কি? ওয়ারেন্ট, জানেন? ওয়ারেন্ট ছাড়া কাউরে গ্রেফতার করতে পারে ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারা অনুসারে। আর গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার ক্ষমতা সংশ্লিষ্ট আইনগত বিধান উল্লেখে বর্ণনা কোন কোন ক্ষেত্রে পারে এটা আলোচনা করতে বলছে। পুলিশ হেফাজতে রাখার যে সংশ্লিষ্ট যে বিধান, মানে যারা গ্রেফতার করলো তারপর তারা কি করবে? থানায় নিয়ে যাবে, নাকি কারাগারে পাঠাবে, নাকি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, না তারে নিয়ে 300 ফিটে ঘুরতে যাবে? এই বিধানটা অ্যাকচুয়ালি কি? সো প্রথমে আমরা চলে আসি। দেখেন, যেসব ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কখন একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে পারে তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 54, 55, 57 ও 151 ধারায় বলা হয়েছে। কত কত ধারা? 54, 55, 57 আর কত? 151। 4টা ধারায়। আরো কয়েকটা ধারা আছে, আমার দরকার নাই, এই 4টা জানলেই হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা মানে এই যে যে অকৃতকার্য হয়েছেন, আমি অকৃতকার্যই বলি, মানে আমরা যারা পাশ করতে পারি নাই, তারা তাদের ব্যর্থতাটাকে মেনে নিবেন যে আমি পারি নাই তাই হয় নাই, বার কাউন্সিল পাশ করাই নাই, বা অমুক পাশ করছে আমি কেন করলাম না, এই দোষ দেওয়া যাবে না। আপনি বিনয়ী হন, আপনি ব্যর্থতাটাকে মেনে নিতে শিখেন। এটা হলো এক। আর একটা হলো যে আপাতত
আমি যা পড়াই আমরা খুব কম পড়তেছি। আমি আবারও বলি, প্রথম দিকে খুব কম পড়া হয়, যত দিন যাবে তত বেশি স্পিড বাড়বে। তো আপাতত আমরা যা পড়াই তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, মাতবাড়ি করে অপ্রাসঙ্গিক জিনিস পড়তে যাবেন না। বুঝতে পারছেন? বাংলাদেশ বার কাউন্সিলের সিলেবাস অনেক বড়, এ জায়গা কি পড়াচ্ছে কি পড়বো না সেটা আগে ডিসিশন নিতে হবে। যে জিনিস আমার আসবে না সেই জিনিসে খালি খালি হুদা হুদা তো সময় নষ্ট করে কোনো লাভ বারবার নাই। জি, তো আপাতত আমরা যা পড়াচ্ছি এইগুলাই বারবার ফোকাস করেন। দিন যত যাবে তত পড়ার পরিমাণ বাড়বে। তো প্রথমেই চলে এসে আমরা 54 ধারা দেখেন। 54 ধারার অধীন নিম্নলিখিত 9 প্রকারের জায়গা লেখেন 11 প্রকার। এখন 2025 সালের সংশোধনীতে এসেছে, আগে ছিল 9 প্রকার, এখন হবে কত প্রকার? 11 প্রকার ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন 9-এর জায়গায় 11 হইলেও মূল যে বিষয় সেটা কিন্তু ঘুরে ফিরে একই আছে। সো আপনার নতুন করে কোনো গ্রাউন্ড পড়া লাগবে না, ওই যে যে 9টা পড়ছিলেন এই 9টাই লিখে লিখবেন ইত্যাদি। বুঝতে পারছেন? আমার নতুন করে আলাদা করে মনে রাখার দরকার নাই। তো 54 ধারায় কয় প্রকারের ব্যক্তিকে বিনা 11 পরোয়ানায় গ্রেফতার করতে পারে? আগে ছিল 9, বর্তমানে হবে 11 11। এখন যে কোনো জিনিস আপনি ইচ্ছা করলে সংক্ষেপে লিখতে পারেন, যে কোনো জিনিস আপনি ইচ্ছা করলে বিস্তারিত লিখতে পারেন। ধরেন এই লাইনটা কিভাবে লেখা যায়, এই টেকনিক আমার শেখা দরকার। যে ফৌজদারি কার্যবিধি 2025 সালের সংশোধনের মাধ্যমে 54 ধারাকে সংশোধন করা হয়। উক্ত ধারায় বিধান করা হয়েছে যে পুলিশ বিনা পরোয়ানায় 11 প্রকার ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এলো এক টাইপ। আর এক হলো যে আহ 54 ধারার অধীন নিম্নলিখিত 11 প্রকার ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, সংশোধনী 2025। আমার হাতে যখন একটু সময় আছে, যখন একটু বড় করে লেখা দরকার, তখন এটার একটু কি লিখবো, 2-4 কথা দিয়ে লিখবো। আর যখন সময় নাই তখন একই কথা লিখবো কিভাবে, সংক্ষেপে। বাট দুইটার মূল ভাব কিন্তু একই। এখন দেখেন, আমলযোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে, অর্থাৎ পুলিশ যদি মনে করে যে অমুক হচ্ছে আমলযোগ্য অপরাধে জড়িত আছে, এমন কোন সন্দেহভাজন ব্যক্তিরে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন যদি বলেন আরিফ সাহেবরে দেখি মনে আছে কিনা, অনেকদিন পড়ালেখার ভিতর নাই, তারপরে ওনার মনে থাকার কথা, যে আমলযোগ্য অপরাধ কিভাবে বুঝবে আরিফ সাহেব? স্যার আমলযোগ্য অপরাধ, আমল আবার বলেন দি, আবার আমল কি বললেন আবার বলেন। আমলযোগ্য অপরাধ স্যার। হ্যাঁ, ভয় নাই, প্রথমবার যোগ্য কইছিলেন, বলেন বলেন। হ্যাঁ জি স্যার, বলেন। আমলযোগ্য অপরাধ হচ্ছে আহ, যে অপরাধ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই হুম গ্রেফতার করা যায়, হুম, এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। দারুণ দারুণ, ধন্যবাদ। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেফতার করতে পারলে সেটার বলে কি? আমলযোগ্য অপরাধ। আর যে অপরাধে গ্রেফতার করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি অবশ্যই লাগবে, সেটা আমলযোগ্য না, সেটা কি? আমল অযোগ্য। তো এটা বুঝতে পারবো আমরা দ্বিতীয় ফৌজদারি কার্যবিধির 2 তফসিলের 3 কলাম অনুসারে, নাকি? তো আমলযোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, 1। 2 নাম্বার, আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। পুলিশ একজনকে রাস্তায় পাইছে, পাওয়ার পরে এখন জিজ্ঞাসা করে, তার হাতে ধরেন ওই, আমরা তো লোকালি বলে হাতুর বা টাইল আরো কি কি আছে, করাত টরাত এগুলা, তো মোটামুটি কাঠ মিস্ত্রির কাছে যা যা থাকে। তো এখন জিজ্ঞেস করলো যে এই তোমার কাছে এইগুলা কেন আছে? তো সে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারে নাই, তাহলে ধরে নিতে হবে যৌক্তিক কারণ মানে কি, সে সে ওই প্রফেশনে নাই। আবার সে ওইগুলো যে কিনে কাউরে দিবে তাও না, মানে যৌক্তিক কোনো কারণ সে দেখাতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রেও তাকে গ্রেফতার করতে পারে। 3 নাম্বার, ফৌজদারি কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরাধী হিসেবে ঘোষণা, এই কথাটা হলো যে অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সরকারি অপরাধী হিসেবে ঘোষণা করে, যেরকম এরশাদ শিকদার মনে ছিল অপরাধী, কিছুদিন 2-3 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অপরাধী হিসেবে ঘোষণা করবে, কারণ যখন তার ওই যে রায়ে একটা শাস্তি দিয়ে দিবে তখন তো তারা কি করবে, অপরাধী হিসেবে ঘোষণা করা হলো, তাই তারে যেখানে পাওয়া যাবে সেখানে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। তারপরে দেখেন, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়। চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয় মানে হলো
অনেক সময় একজন ব্যক্তি ধরেন তার তালা কাটার তালা না, চোরাই মাল তো ধরেন একজনের কাছে একটা আইফোন আছে, বড় একটা সোনার চেইন পরা গলায়, এখন তার সন্দেহ হচ্ছে পুলিশের যে অ্যাকচুয়ালি সে কি এই জিনিসের মালিক কিনা, এবং তারে জিজ্ঞাসা করলে তার কোনো প্রকাশ্য জীবিকা নাই, সে কেমনে পাইছে, তার বাবা কিনে দিয়েছে না নিজে কিনছে বা কোন মারফত সে পাইছে, এই জিনিসের কোনো ব্যাখ্যা তার কাছে নাই। নাই, তার মানে সে কি করছে, চোরাই। চুরি গ্রহণ করছে অথবা চোরাই মাল গ্রহণ করছে এটা। তারপরে দেখেন, পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে কি পালালে, অনেক সময় পুলিশের কাজে বাধা দেয় আইসা, পুলিশ গ্রেফতার করতে আসছে, পুলিশ ডিউটি পালনরত আসছে, পুলিশ এই জায়গায় এটা করা যাবে না, গ্রেফতার করা যাবে না, হম্বিতম্বি করতেছে, তাহলে এই ক্ষেত্রেও তারা বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি, সশস্ত্র বাহিনী মানে হলো 1972 সালে 3টা বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যদের নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়। তো অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যে যিনি ওখানে চাকরিজীবী অবস্থায় থাকার পরে সে যদি পলায়ন করে, তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে, এই বিনা প্রণয় গ্রেফতার করা যাবে তাকে। তারপরে দেখেন, বাংলাদেশের বাইরে এমন কোন অপরাধ করা হলে যা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। আপনি আম, বাংলাদেশের বাইরে একটা অপরাধ করছেন, যে অপরাধটা যদি বাংলাদেশে করতেন তাহলে অবশ্যই সেটা আমলযোগ্য অপরাধ হতো। হতো। কারণ বাংলাদেশের বাইরে একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনকে হত্যা করছে, সো এটা একটা আমলযোগ্য অপরাধ। তারপরে দেখেন, মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565(3) ধারার শর্তভঙ্গ করলে, কত ধারার শর্ত? 565(3). 565(3) অ্যাকচুয়ালি এটা খুব সংক্ষেপে যদি বলি, এই ধরনের যখন কোনো ব্যক্তির আদালত মুক্তি দেয় কিছু বিশেষ অপরাধের ক্ষেত্রে, যখন কারে মুক্তি দেয়, তখন আদালত বলে দেয় যে তুমি আগামী 2 বছর বা আগামী 3 বছর তোমার সর্বশেষ বাসস্থান সম্পর্কে আদালতকে অবগত করবা। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে সর্বশেষ বাসস্থান মানে তুমি যেখানে যাও, যেখানে থাকো, সর্বশেষ আদালতকে কি করবো, অবগত করো। গোপালগঞ্জ আছো, ঠিক আছে, যদি গোপালগঞ্জ থেকে ঢাকা যেতে চাও যাবা, বাট আদালতকে কি জানাইতে হবে। জানাই যাবো যে আমি এখন ঢাকা আছি। তাহলে এই শর্ত যদি কেউ ভঙ্গ করে, তাহলেও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আর তারপরে বলছে যাকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়। অনেক সময় বিভিন্ন পুলিশ অফিসারের অনুরোধ করে জম্মু কাশ্মীরে গ্রেফতার করতে হবে, সেই ক্ষেত্রেও তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে এই সকল ক্ষেত্রে কাউকে কি করা যায়, বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। কয়টা ক্ষেত্রে? 11টি করে। 11টা ক্ষেত্রে, 9টা না, এখন কয়টা? 11টা। 11টা, লাস্টে কমা দিয়ে লিখবেন ইত্যাদি। ঠিক আছে, আমরা চলে এসে 55 ধারা। 55 ধারায় বলছে, আচ্ছা আরেকটা কথা বলি, লিখিতর সময় কিছু জিনিস ফাঁক ফোকর দিয়ে চালাই দেওয়া যায়। ধরেন এই 54 ধারায় গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা নাকি, আর এই 55 ধারায় পড়ি, 55 ধারার অধীন পুলিশ ভবঘুরে বা সন্দেহভাজন দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 55 ধারা আমরা যখন প্রিলিতে পড়তেছি, তখন এই জিনিসটারে খুব স্পেসিফিক ভাবে পড়তে হবে। জায়গা বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করতে পারে যার কোনো প্রকাশ্য জীবিকা নাই। তারপরে সে সে আহ, হ্যাঁ উপস্থিতি গোপন করতেছে, এরকম ব্যক্তিদের গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। চলে আসি 57 ধারায়। 57 ধারায় বলতেছে, 57 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে গোল দেবেন আমল অযোগ্য অপরাধ করে, কি অপরাধ? আমল অযোগ্য অপরাধ। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে এখানে একটা কথা বলে রাখা দরকার, আমল অযোগ্য অপরাধ যদি আপনি পুলিশের সামনে করেন, পুলিশ আপনাদের গ্রেফতার করার ক্ষমতা রাখে না। পুলিশ শুধু আপনাদের গ্রেফতার করতে পারে কখন? যদি তার সামনে আপনি আমলযোগ্য অপরাধ করেন। তখন। আমল অযোগ্য অপরাধ মানে হলো ছোট। একজনকে ধরে আপনি একটা থাপ্পড় দিছেন, হুম। ছোট করে। সামনে পুলিশ ছিল বা তারে আজে বাজে কথা বললো, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি পুলিশ তারে তো গ্রেফতার করতে পারে না, পুলিশের তার গ্রেফতার করার ক্ষমতা নাই। পুলিশ তারে জিজ্ঞেস করবে যে বাবা তোমার নাম কি,
এত ভালো পুলিশ নাই মনে হয় নাকি? যে তোমার নাম কি, সে ধরেন নাম ঠিকানা দেয় নাই, বা নাম ঠিকানা দিলেও তার নাম সগীর বলছে, আমার নাম দবির, মিথ্যা বলছে, তাহলে পুলিশের যদি সন্দেহ হয় যে সে আসলে নাম ঠিকানা গোপন করছে বা নাম ঠিকানা বললেও মিথ্যা বলছে, তখন পুলিশ তাকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 57 ধারায়। তাহলে 54 ধারায় গ্রেফতার করতে পারে কয়টা ক্ষেত্রে? 9টা। 11টা ক্ষেত্রে, সরি 11টা। 55 ধারায় সন্দেহভাজন ভবঘুরে, আর 57 ধারায় হচ্ছে যে আমলযোগ্য অপরাধ যদি করে এবং পুলিশকে যদি নাম ঠিকানা দিতে অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা দেয়, উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এবং এই 57 ধারা কিন্তু অ্যাকচুয়ালি কোন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য? আমল অযোগ্য। এরপরে আমরা চলে আসি সর্বশেষ ধারা, যেখানে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অন্য কোনো পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা না গেলে পুলিশ কোনো ব্যক্তিকে 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 151 ধারায় অ্যাকচুয়ালি আমরা সামনে গিয়ে পড়বো যে যখন কোথাও একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হচ্ছে, তখন পুলিশের কাছে যদি পুলিশ যদি আর উপায় না পায় যে এই অপরাধ যদি আমি থামাইতে চাই, তাহলে আরিফ সাহেবের আর বিথিকারে গ্রেফতার না করলে এই অপরাধ থামানো যাচ্ছে না, তখন তাদের গ্রেফতার করবে কত ধারায়? 151 ধারায়। তো আপনি যদি মূল জিনিসগুলা বুঝেন, তাহলে মুখস্থ করার কিন্তু আসলে নাই। 54, 55, 57 আর কত? 151। এই 4টা ক্ষেত্রেই পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। গতকাল ওই দেখলাম যে পুলিশ লোকজনদের ধরে ধরে তাদের মোবাইল চেক করতেছে, মোবাইলে কি আছে। একজন পুলিশ অফিসারের কি এই ক্ষমতা আছে বলেন তো মোবাইল চেক করার? না, মোবাইল চেক করার কোনো ক্ষমতা কিন্তু নাই। তো দেশ আগে যা ছিল এখনো তাই আছে, এখনো তার চেয়ে খারাপ হয়েছে, খালি ক্ষমতা বদল হয়েছে, কিন্তু জনগণের যে নিরাপত্তা বা যে অধিকার, এই অধিকার এখনো নাই। আগেও শেখ হাসিনারা বলে ওই পুলিশ ধরে মোবাইল চেক করছে কি আছে না না আছে, এখনো তাই করতেছে, কিন্তু একজন পুলিশের কিন্তু মোবাইল চেক করার কোনো ক্ষমতা নাই। যাই হোক, আইনের কথা বললে কখনো পক্ষে যাবে। জি, মানে কেউ যদি যায় গাড়িতে এসে ব্যাগ ট্যাগ সবকিছু চেক করে। হ্যাঁ, ব্যাগ উনি চেক করতে পারে, ব্যাগ আর মোবাইল এক জিনিস না। যে জায়গায় বাংলাদেশ সংবিধানের একটা মৌলিক অধিকার হলো যোগাযোগের রক্ষণ, যে আমি কার সাথে যোগাযোগ করছি, এটা আপনি যদি হ্যাঁ, আপনি যদি আমার চেক করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করেন, তারপরে আপনি দেখেন যে কি হয়েছে না না হয়েছে। দেখেন, যাই হোক, তো চলে আসি আমরা গ্রেফতারকৃত। এখন আমি ওই যে এক কথা বলি যে অনেকে যদি ভেবে থাকেন যে স্যার মনে হয় গোপালগঞ্জ বাড়ি এই টানতেছে না, এটা আমার আগের লেকচার শুনবেন, যখন ওই আমল ছিল তখনও কিন্তু সমালোচনা করছি বিভিন্ন কাজে। এখন আইন হচ্ছে যে যে জায়গায় আজকে আপনি খুশি হচ্ছেন যে ওটা করুক, আমার ওরে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলুক, আমার কোনো সমস্যা নাই, এ তো ভালো হয়েছে, অপরাধ করছে, পরের দিন 2 দিন পরে দেখবেন ওই ক্রস ফায়ারের শিকার আপনি হয়েছেন বিনা কারণে। ওই যে মার্টিন লুথার কিং সাহেব বলে গেছে যে ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার, মানে কোথাও যদি বিন্দু মাত্র অন্যায় অবিচার হয়, তাহলে এটা সকল জায়গার ন্যায় বিচারের প্রতি হুমকি স্বরূপ, ক্যান্সারের মতো আস্তে আস্তে ওইটা ছড়ায় যায়। দেখেন, তো গতকাল একটা নেক্কারজনক ঘটনা ঘটছে না, ওই যে রাজশাহীর জেলা ও দায়রা জজের ছেলেরে বাসায় ঢুকিয়া হত্যা করছে। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে দেখেন। তো গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান, আপনি তো গ্রেফতার তো করলেন বিনা পরোয়ানায়, এখন পুলিশ কি তারে থানায় নিয়ে যাবে, নাকি ম্যাজিস্ট্রেটের কাছে নিবে, নাকি দুইজনে এক জায়গায় বসে পাবজি খেলবে আসামির সাথে? তো গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান একটু পড়ি যদি দেখেন, ফৌজদারি কার্যবিধির 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে। এখন এই আটককৃত ব্যক্তি হলো কে, কোন? যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে। যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে সে পুলিশ ওই ব্যক্তিরে থানায় রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতে উপস্থাপন করতে হবে। আপনার গ্রেফতারে যখন 24 ঘন্টা হয়ে যাবে, তার কত দিনের মধ্যে হাজির করতে হবে? 24 ঘন্টার মধ্যে।
ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে 167 ধারা কার্যক্রম শুরু হবে। যখন আপনি 24 ঘন্টার মধ্যে হাজির করবেন, ডিবি হারুন সাহেব মনে আছে? ডিবি হারুন, সেই যে সমন্বয়ক 5 জনকে যে ডিবি অফিসে রাখছিল বিনা গ্রেফতারে, কয়দিন? কয়েকদিনের বেশি, 24 ঘন্টার বেশি, 4-5 দিন বা তার ওরকম রাখছে। তাহলে সে অবশ্যই কি কাজ করছে? অন্যায়। বেআইনি কাজ করছে, সে ফৌজদারি কার্যবিধির 61 ধারার লঙ্ঘন করছে। দেখেন, ম্যাজিস্ট্রেট সামনে উপস্থাপন করা হলে 167 ধারা কার্যক্রম শুরু হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত হলে, বিশ্বাসযোগ্য হলে ম্যাজিস্ট্রেট উক্ত আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে বা জেল হেফাজতের আটক রাখার নির্দেশ দিতে পারে। একেই কি বলে? পুলিশ রিমান্ড বলে। অর্থাৎ আপনি যখন একজন পুলিশ কর্মকর্তা কাউকে গ্রেফতার করেছেন, করার পরে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবেন। হাজির করার পরে ওই বিচারিক ম্যাজিস্ট্রেট হয় তারে জামিন দিবে, নাইলে কারাগারে পাঠাবে। বিচারিক ম্যাজিস্ট্রেটের হাতে অপশন হলো এই দুইটা, হয় তারে জামিন দিবে নাইলে কারাগারে পাঠাবে। এখন পুলিশ যদি মনে করে যে ওনার তারে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, এই কারণে আমার কাছে আবার ফেরত পাঠান। এখন এই যে পুলিশ যে আবেদনটা করছে এটা বলে কি? রিমান্ড। রিমান্ড। বুঝছেন? এবং ম্যাজিস্ট্রেট তারে ওই পুলিশের কাছে ফেরত পাঠাতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। বুঝতে পারছেন? আরিফ সাহেবের কি ঘুম আসছে নাকি? এখন এটা আমি এই লেখায় নোটে সংশোধন আসবে যে বর্তমানে 167 ধারা সংশোধন করা হয়েছে। বর্তমানে মানে এই জায়গায় সংশোধন মানে লেখার দরকার নেই, আপনি জেনে রাখেন। বর্তমানে হেফাজত হচ্ছে 2 প্রকার, একটা হলো পুলিশ হেফাজত আর একটা বিচারিক হেফাজত। আগে শুধু পুলিশ রিমান্ড ছিল, এখন পুলিশ হেফাজত আছে আর কি বিচারিক হেফাজত। এবং এখানে বলা হয়েছে যে পুলিশ হেফাজতে সর্বোচ্চ রাখার নির্দেশ তো আগে যা ছিল এখনো তাই, সর্বোচ্চ কত? 15 দিন। এটা এখনো 15 দিনই আছে। বাট 15 দিন শেষ হওয়ার পরে, আগে কিন্তু আগের একটা বিধান ছিল, আমি বলি, আগে একটা মামলায় একবারে 15 দিন নিতে পারতো। মানে বুঝেন নাই? প্রথমবার রিমান্ডে নিতে সর্বোচ্চ কত? 15 দিন। আবারও যদি রিমান্ডে নেয় সর্বোচ্চ কত? 15 দিন। আবারও যদি নেয় 15 দিন। কিন্তু বর্তমানে 2025 সালের সংশোধনীতে স্পেসিফিক ভাবে বলে দিছে যে আপনি একাধিকবার নেন আর যে যতবার নেন, একটা মামলায় রিমান্ড হবে সর্বোচ্চ কত দিন? 15 দিন। 15 দিন। 15 দিনের বেশি হবে না। বুঝছেন? আর একটা বিষয় হলো যে বর্তমানে যদি 15 দিন শেষ, তাহলে কি নেবে? তারপর হলো বিচারিক হেফাজত বলে। কি হেফাজত? বিচারিক হেফাজত। বিচারিক হেফাজত মানে বিচারক তারা যে জায়গায় রাখতে বলবে সেই জায়গা থাকবে, কিন্তু পুলিশের কাছে না। এবং এই ক্ষেত্রে বিচারিক হেফাজতের মেয়াদ কতদিন সেটা উল্লেখ নেই। বুঝতে পারছেন? তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ ওই ব্যক্তিকে রাখতে পারবে কত ঘন্টা? 24 ঘন্টা। এর মধ্যে নিকটস্থ কার কাছে হাজির করবে? ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তারে জামিন দিতে পারে, ইচ্ছা করলে কারাগারে পাঠাতে পারে, ইচ্ছা করে ওই পুলিশ অফিসারের কাছে ফেরতও পাঠাতে পারে। ওই পুলিশ অফিসারের কাছে ফেরত পাঠালে এটারে বলে রিমান্ড। রিমান্ডের মেয়াদ হবে সর্বোচ্চ কত দিন? 15 দিন। আর যদি বলে যে রিমান্ডে কেন পাঠাবে, পুলিশ যদি তদন্ত 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে এবং পুলিশ যদি মনে করে যে একে জিজ্ঞাসা করলে আরো অনেক তথ্য বের হতে পারে, তাহলেই রিমান্ডের আবেদন করে থাকে এবং আদালত রিমান্ড মঞ্জুর করে থাকে। কত ধারা? 167(2). তারপরে দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধি 344 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, 300 কত ধারা? 44 ধারায় বলা হয়েছে সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখার প্রয়োজন হলে আদালত কারণ উল্লেখ করে তার নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি করতে পারে এবং আসামিকে তখন পুলিশ হেফাজতে পাঠাতে পারে। বাস্তবে প্র্যাকটিসে খুব বেশি দেখা যায় না, বাট অ্যাকচুয়ালি বিধান আছে। বিধানটা হলো যে যখন একটা মামলার বিচার শুরু হয়ে গেছে, 167(2) এর যে রিমান্ড, এটা হলো তদন্ত পর্যায়ে। আর যখন একটা মামলার চার্জ গঠন হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে, তখন যদি মনে হয় পুলিশের যে অমুক আসামিরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে সেই ক্ষেত্রেও রিমান্ডের আবেদন করতে পারে কত ধারায়? 344 ধারায়। তাহলে বিচারিক পর্যায়ে রিমান্ড আছে 344, আর তদন্ত পর্যায়ে রিমান্ড আছে 167(2). তারপরে দেখেন, অর্থাৎ 167(2) ধারায় ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো মকদ্দমার, বানানটা ভুল আছে, মকদ্দমার তদন্ত পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে এবং 344 ধারা বিচারিক পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে তদন্ত পর্যায়ে রিমান্ড হলো 167(2) আর বিচারিক পর্যায়ে রিমান্ড কত? 144।
এরপরে প্রশ্নের পরবর্তী অংশ দেখেন যে ফৌজদারি মামলায় তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুসরণীয় পদ্ধতি কি। অলরেডি আলোচনা করছি যে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে কি কি করণীয় আছে, তাই এই জায়গায় আলোচনা করা আছে। সো আপনার আবার একটু দেখেন বাংলাদেশ সংবিধানের 33 এবং ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা বাধ্যতামূলক। যদি 24 ঘন্টার মধ্যে উপস্থিত করতে ব্যর্থ হয় তাহলে সেই, এই যে দেখেন আন্ডারলাইন করবেন, সেই পুলিশ কর্মকর্তা অবৈধ আটকের জন্য দোষী হবে। অবৈধ আটক, ওই যে আমরা ফৌজদারি কার্যবিধিতে প্রিলিতে পড়ছি হ্যাবিয়াস কর্পাস, বন্দি হাজির রিট, মনে আছে? যখন কোনো ব্যক্তিরে বেআইনি ভাবে আটক রাখা হয় তখন করা হয় হ্যাবিয়াস কর্পাস। তাহলে ডিবি হারুন ওই যে 5 জন সমন্বয়করে আটকায় রাখছিল বেআইনি ভাবে, তাদের বিরুদ্ধে কিন্তু রিট করছিল, মনে আছে, হাইকোর্টে। কিন্তু ওই রিটের শুনানি করার আগেই আবার তাদেরও ছেড়ে দিছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 167 এক ধারায় 3টি শর্তের কথা উল্লেখ আছে। সেগুলো হলো 61 ধারার বিধান মতে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ় ভিত্তি থাকলে, পুলিশ ডায়েরিতে লিখিত ঘটনা সম্বলিত অনুলিপি সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হলে। এগুলা মোটামুটি আগেই পড়ছি। যেটা মনে রাখা দরকার লাস্টের পয়েন্টটা দেখেন, বাংলাদেশ বনাম ব্লাস্ট, বাংলাদেশ বনাম বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট, এটা হলো ব্লাস্ট। ব্লাস্ট একটা এনজিও, বুঝতে পারছেন, যারা জনস্বার্থে বিভিন্ন মামলা টামলা করে। বাংলাদেশ বনাম ব্লাস্ট মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত দেয় যে ফৌজদারি কার্যবিধির 167 2 ধারায় আদেশ প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই 54 ও 61 ধারা বিধান প্রতিপালনের ব্যাপারে সন্তুষ্ট হতে হবে, নয়তো ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারিক কিংবা পুলিশ হেফাজতে পাঠাতে বাধ্য নয়। উক্ত মামলায় আরো বলা আছে যে 167 এক ধারায় উল্লেখিত শর্ত পূরণ না হলে ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নয় বরং জেল হেফাজতে পাঠানোর জন্য আদেশ দিতে পারবে না। এখন মজার বিষয় হলো, এটা আমরা আর একটু বিস্তারিত করবো যখন আমি আপনাদের আপডেটেড নোট দিব। এই জায়গায় বর্তমানে বলে দিছে, দিক নির্দেশনা দিয়েই দিছে যে যখন আপনি রিমান্ডে পাঠাবেন তার আগে তার শরীরের মেডিকেল টেস্ট করবেন, তারপরে যখন রিমান্ড শেষে আবার আসবে তখন আর একবার টেস্ট তার করতে হবে। দেখবে যে 2বার টেস্টের মধ্যে কোনো অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে কিনা। যদি হয় অবশ্যই আদালতে জানাতে হবে এবং আদালত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এটা আগে ছিল উচ্চ আদালতের নজিরে, আর বর্তমানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে কিসে? সরাসরি ধারায়। বলেন তো আপনাদের কি নজির বেশি শক্তিশালী না ধারা বেশি শক্তিশালী? যে জায়গা ধারা আছে সেই জায়গা নজিরের দরকার নাই। নজির খুঁজবো কোন জায়গা? যে জায়গা ধারায় নাই। বুঝতে পারছেন? আইনে যদি বলা থাকে যে এই আইনে জামিন দেওয়া যাবে বা এই আইনে জামিন দিতে হবে, তাহলে আর আমার নজির খোঁজার দরকার নাই। তো আরিফ সাহেব বুঝতে পারছেন? তো খতে বলছে প্রশ্নের খ অংশ যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের নিম্নোক্ত ধারায় আলোচনা করছে। অধিকার এতক্ষণ ধরে পড়ছি, অধিকারে যে 133 আলোচনা করলামই। বাংলাদেশ সংবিধানটা যদি দেখেন 2 নম্বরে যে আচ্ছা গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার কোথায় আছে বিথিকা বলেন তো, এইটুক না পড়ে বলেন। তাহলে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, কোথায় বলা আছে? 61 ধারায়। আর বাংলাদেশ সংবিধানের 33। এই দেখেন সংবিধানের 33 1 অনুচ্ছেদ অনুসারে আটককৃত ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না। উক্ত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। নতুন নোটে এই জায়গায় আপডেট আসবে। বর্তমানে বলা আছে, বর্তমানে নতুন সংশোধন আছে 46 কতে, ওই জায়গায় বলা আছে যারে আপনি বিনা প্রণয় গ্রেফতার করলেন তার সাথে সাথে 54 ক ধারা অনুসারে তার সাথে সাথে কারণ জানাইতে হবে যে কেন আপনি গ্রেফতার করলেন। এরপরে 12 ঘন্টার মধ্যে, গ্রেফতারে 12 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন পরিবারের সদস্যের সাথে যোগাযোগের সুযোগ দিতে হবে। গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে। এইগুলো সব এখন বাধ্যতামূলক করা হয়েছে, বুঝছেন? বর্তমানে নিয়ম করছে যে গ্রেফতারের সাথে সাথে আপনি তার কাছ থেকে যা যা জব্দ করবেন, জব্দ তালিকা, মোবাইল নেন, মানি ব্যাগ নেন, যা যা নেন, এটা সাথে সাথে নোট করবেন। নোট করে সাথে সাথে গ্রেফতারকৃত ব্যক্তির সিগনেচার নেবেন, যাতে পরবর্তীতে সে যাতে দাবি না করে যে আমার কাছে এই ছিল এই নিয়ে আর দেয় নাই।
এই সব সংশোধনী আসছে 2025 সালে। তারপরে দেখেন সংবিধানের 35-4 অনুচ্ছেদ অনুসারে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিরে কখনোই বাধ্য করা যাবে না যে তুমি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দাও। এখন ওই যে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে বিখ্যাত মামলার আলোকে এই আপনার 54 ধারায় যে নির্দেশনা দিছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, এই মামলায় কি কি নির্দেশনা দিয়েছিল, এই নির্দেশনাগুলো আমরা এখন পড়বো। এই নির্দেশনাগুলো বর্তমানে সিআরপিসিতেই চলে আসছে। আমি যদি একটু পড়ি, দেখেন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 55 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 2003 363 মামলায় 54 ধারার অধীনে গ্রেফতার বা 167 ধারার অধীনে রিমান্ডের ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট সকলকে কতটি নির্দেশনা, 15টি নির্দেশনা প্রদান করা হয়। এই 15টা দিছে হাইকোর্ট ডিভিশন। কে দিছে? হাইকোর্ট ডিভিশন। পরবর্তীতে আপিল বিভাগ বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট 69 ডিএলআর এডি, এই মামলায় আইন শৃঙ্খলা বাহিনীকে 10টি, জজ ম্যাজিস্ট্রেটগণকে 9টি নির্দেশনা প্রদান করেন। সো এত সংখ্যা আমার মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট বলবেন যে উচ্চ আদালত ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় নিম্নলিখিত নির্দেশনাগুলো প্রদান করেন, কখনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, কখনো কি জজ ম্যাজিস্ট্রেটদের প্রতি। কি কি দেখেন? গ্রেফতারের সময় আইন প্রয়োগকারী কর্মকর্তা তার পরিচয়পত্র দেখাবেন। এই যে পরিচয়পত্র দেখাবেন, এটা বর্তমানে আছে ফৌজদারি কার্যবিধির ওই যে 46 কতে, 46 কথা এটা বলেই দিছে যে তোমার পরিচয়পত্র দেখাতে হবে। আগে কিন্তু উচ্চ আদালতের নজিরে ছিল, এই কারণে পুলিশ সাহেবরা নজির অনেক সময় মানতে বাধ্য ছিলেন না, কিন্তু বর্তমানে সিআরপিসি তে বলাই আছে যে তুমি পরিচয়পত্র দেখাবা, বিনা পরিচয়পত্রে কাউকে গ্রেফতার করা যাবে না। কোনো ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে, যেখানে গ্রেফতারের তারিখ, সময় উল্লেখ সহ গ্রেফতার ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। এই স্মারকলিপির কথা, যে আপনি কয়টার সময় গ্রেফতার করলেন, কোন স্থানে, কোন তারিখে, এই স্মারকলিপির কথাও বর্তমানে সিআরপিসি তে 46 কতে আছে। গ্রেফতারের সময় যদি গ্রেফতারকৃত ব্যক্তির বন্ধু, নিকটাত্মীয় পাশে না থাকেন, তবে গ্রেফতারের পর যত দ্রুত সম্ভব 12 ঘন্টার ঊর্ধ্বে নয় ব্যক্তির বলে দেওয়া আত্মীয় ও বন্ধুকে গ্রেফতারের তারিখ, সময়, হেফাজতে রাখার স্থান অবহিত করবেন। সো আপনার যেটা মনে রাখতে হবে সেটা হলো, আগে ছিল ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, আর এখন ফৌজদারি কার্যবিধির 2025 সালের সংশোধনী। বলবেন 2025 সালের সংশোধনী অনুসারে নিম্নোক্ত বিষয়গুলো একজন গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার হিসেবে বিবেচিত হবে। এই সবগুলোই আছে এই যে 46 কতে। তারপরে গ্রেফতারকৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দিবেন। যত দ্রুত সম্ভব না, বর্তমান আইনে বলছে 12 ঘন্টা। পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে সর্বোচ্চ কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে। তারপরে গ্রেফতারকৃত ব্যক্তির দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে তা লিপিবদ্ধ করতে হবে এবং দ্রুততম সময়ে নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন। এইগুলাও বর্তমানে সংশোধনীতে এসেছে। নারীদের জন্য নারী কনস্টেবল নিশ্চিত করতে হবে। গ্রেফতার প্রক্রিয়ার পুরো বিষয় পুলিশ তার ডায়েরিতে লিখে রাখবে, যা প্রমাণ হিসেবে কি থাকবে? সংরক্ষিত থাকবে। তাহলে বাস্তবে আমরা বলতে পারি যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় যে সকল বিষয় সাজেশন দিছে যে এই বিধানগুলো বিনা প্রণয় গ্রেফতারের ক্ষেত্রে অনুসরণ করতে হবে, 2025 সালের সংশোধনীতে এই সকল বিষয় অন্তর্ভুক্ত করতে ফৌজদারি কার্যবিধিতে। তো বিথিকা, নিজের থেকে বলেন তো যে গ্রেফতারকৃত ব্যক্তির কি কি অধিকার আছে, কি কি মনে আছে, কয়টা মনে আছে বলেন দেখি, কি কি অধিকার আছে বলেন। পরিচয়, কার পরিচয় বলেন? গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয়, না না, কর্মকর্তার পরিচয় জানতে হবে। কর্মকর্তার পরিচয়, যে মানে যে ধরতে যাবে হ্যাঁ তাকে তার বলতে পরিচয় হবে, জানাতে কার্ড হবে। দেখাও, কার্ড দেখাও, জি। যে তারপর তুমি কে, কোত্থেকে আসছো। তারপর হ্যাঁ। আরিফ সাহেব সাহায্য করেন। স্মারকলিপি, হ্যাঁ, বন্ধু, তার জামিন চাইতে হবে না, তার করতে হবে না যে আমার পছন্দের আইনজীবী আছে, তার সাথে পরামর্শ, বন্ধু বান্ধব, আমার বিআইপি আত্মীয় স্বজন আছে, তার সাথে পরিচয় করবে। বিআইপি পাওয়া যাবে না, আত্মীয় স্বজন। তারপর মা বাবা, হ্যাঁ, তারপরে বলতে হবে যে তার আরো আছে যে কোনো তার যদি আঘাত পেয়ে থাকে তাহলে তার এই চিহ্নগুলো, না সে হাসপাতাল চিকিৎসার জন্য। তারপরে আমি যদি নারী হই তাহলে নারী কনস্টেবলের দ্বারা চেক করা গ্রেফতার করা হয়। চেক করা, হ্যাঁ, আর যদি
ওয়াইলিং করে তাহলে করতে পারে দেখো। বইলে বলে হিন্দি দেয় তাই নাকি তাড়াতাড়ি যাই না আচ্ছা ওয়েলেঙ্গের কথা কি দেখা আছে? আসবে দিয়ে চাপ বেশি। না হিন্দি কি করে না মামলা করে আচ্ছা অনলাইনে যারা আছেন প্রশ্ন থাকলে করেন। স্যার আমার তো এই নতুন শীট দরকার। নতুন শীট না থাকলে স্যার অনেক কিছু জানতে পারি না। আমাদের কাছে তো পুরান বই আছে, বইতে হ্যাঁ সবকিছু নতুন আপডেট তো নাই। শীত 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 পাবেন, ধৈর্য ধারণ করেন, 2-1 দিনের মধ্যেই পাবেন। ঠিক আছে স্যার। জি, শীত সবারই দেওয়া হবে, গ্রুপটা স্টেবল হোক। এই জায়গা যারা আছেন পরিচয় জানান। এই আরিফ হোসেন তো মাদারীপুর থেকে নাকি? স্যার জি, মাদারপুর থেকে স্যার। আমার সাথে আরো আছে স্যার, নাহিদ জামান আছে, তারপর নাহিদ ফরিদ জামান হোসেন আছে, মাদারীপুর, জি। আর কি আছে? আসসালামু আলাইকুম স্যার। ফরিদ হোসেন আছে, তারপর ওয়ালাইকুম আসসালাম। তপন আছে। ফরিদ হোসেন ওনরা কি জয়েন করছে আজকে? জয়েন আছে করছে, দুজন ফরিদ ভাই কথা, জয়েন আমাদের করছে, গত কিন্তু থেকে সে জয়েন আবার করতে যে কিন্তু ল্যাপটপে অ্যাড করতে করছে পারে তো। নাই। আচ্ছা বিসিএস কে গতদিন জিজ্ঞেস করলাম উত্তর করে না। বিসিএস ভাই আপনি কে? এটা তো জানি না স্যার। বিসিএস ভাই নাম বলে না। বাঁধন, সিরাজুল্লাহ, জনি, ওনরা তো পুরাতন। রফিকুল্লাহ তো নোয়াখালী থেকে, নাজনীন সিলেট থেকে, নাহিদ জামান মাদারীপুর, মিঠুন মজুমদার খুলনা, রাজীব বিশ্বাস ঢাকা। আইফোন আইফোন ভাই কথা শুনি না, দেখতেছি। মিউট করেন, আনমিউট করে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আইফোন, এটা তো অপো। স্যার স্যার আমি নীলফামারী থেকে স্যার, নীলফামারী বার। মাহবুব সাহেব, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা এই তো মাহবুব সাহেবের পরিচয় পেলাম, ধন্যবাদ। নীলফামারী থেকে, আমরা প্রায় বাংলাদেশ থেকেই আছি। আইফোন ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, দেখতেছি, কিন্তু আপনি আনমিউট করেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে? স্যার আমি নীলফামারী বার থেকে স্যার, মাহবুব আলম স্যার। স্যার স্যার আমার কাছে তো স্যার পুরাতন বই স্যার এবং পুরাতন শিট স্যার। একটু স্যার নতুন শিট দিলে ভালো হইতো স্যার, আপনার তাহলে বুঝিবার জন্য ভালো হইতো স্যার আপনার শিটগুলো স্যার। হ্যাঁ, নতুন শীট অবশ্যই আপনারা পাবেন, যেহেতু আমি পড়াচ্ছি অবশ্যই শীট পাবেন। নতুন শীট কাউকে এখনো দেইনি, এই খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন, এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আইফোন ভাই আপনার নাম কি? ছবি দেখতেছি। গেটটা খুলে দিন। আইফোন দেখেন, আপনার ফোনের সামনে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, ওটার উপর একটা লাল দাগ আছে। মাইক্রোফোনের ওই চিহ্নটার উপর একটা প্রেস করেন, তাহলে আনমিউট হয়ে যাবে। ওখানে সেটিং এর সমস্যা আছে, এই যে এটা আনমিউট করছে। পারছেন? আপনার ফোনের স্ক্রিনের সামনে এটা শোনা গেছে? ফরিদ হোসেন মাদারীপুর স্যার। এই তো ফরিদ হোসেন মাদারীপুর, এই যে পারছেন। ঠিক আছে ফরিদ সাহেব, ধন্যবাদ। এই তো পরিচিত হয়ে গেলাম। আমরা আবার ক্লিসে চলে এসে বিসিএস এর পরিচয় পাই নাই। বিসিএস ভাই তো বলে না কথা, উনি হয়তো বা ক্যাডার মানুষ, আমাদের সাথে বলতেছে না। আচ্ছা, আমরা যারা যারা নোটের কথা বলছি, তার নোট তো নাই, কি করবো? নোট পেয়ে যাবেন, একটু দ্রুত দান বলে আসেন। মেয়া এক ধরনের ফল, তা কি জানেন? নাম আসলে মেয়া নামে ফল আছে, এবং ওই ফল আতার মতো। হ্যাঁ, তো এই কারণে এই প্রবাদ বাক্যটা আসছে। আমরা চলে আসি 2-এর গ নাম্বার প্রশ্নে। 2-এর গ, বর্তমানে দেখেন 2-এর গ তে বলছে একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্তকে কিভাবে শাস্তি প্রদান করা যায় আলোচনা করুন। আবার প্রশ্নটা পড়ি, দেখেন একই মামলায় মানে কয়টা মামলায়? একটা মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হইলে অভিযুক্ত ব্যক্তিকে, মানে একটা মামলায় আসামি একজন,
তারা ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত বলে। করছে, তাহলে তার শাস্তি কিভাবে প্রদান করবে এই সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 2-এর, মানে আলোচনা করছে তো পড়বো, বাট এই প্রশ্নটা এসেছে 2-এর গতে। সো আমরা উত্তরে চলে আসি, আসেন। এটা খুব সহজ, সেটা হলো আমি আগে একটু ব্যাখ্যা দিই যে ধরেন মামলা থাকবে কয়টা? একটা। তারে দণ্ড দিবে কয়টা অপরাধে? বিভিন্ন একাধিক অপরাধে, একাধিক অপরাধে। ধরেন একজন ব্যক্তি সে চুরি করছে, সে একই সময় ব্যভিচার করছে, একই সময় ঘরে আগুনও দিছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে একটা, কিন্তু তার বিরুদ্ধে ধারা হলো চুরির ধারা, ব্যভিচারের ধারা, আর ঘরে আগুন দেওয়ার ধারা, 3টা ধারা। এখন উদাহরণস্বরূপ বলতেছি, ম্যাজিস্ট্রেটের কথাই বলি। ম্যাজিস্ট্রেট বা আদালত তার বিচারে চুরির জন্য দিছে 2 বছর, ব্যভিচারের জন্য দিছে 3 বছর, আর ঘরে আগুন দেওয়ার জন্য দিছে 5 বছর। 3টা অপরাধে তারে 2, 3, 5 এই সাজা প্রদান করছে। এখন এই সাজাটা সে কিভাবে ভোগ করবে? এই সাজাটা কি আগে 2 বছর, পরে 3 বছর, পরে 5 বছর, নাকি সকল সাজা একসাথে শুরু হবে? সেই ব্যাখ্যাটাই প্রদান করেছে ফৌজদারি কার্যবিধির 35 ধারায়। তাহলে তার আগে আমার জানতে হবে যে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কয়টা মামলা? মামলা একটা, কিন্তু বিচার হচ্ছে কি বিভিন্ন অপরাধের। তাহলে বিচারক যদি ধরেন এই যে তার 2 বছর, 3 বছর, 5 বছর সাজা দিল, বিচারক যদি রায়ে কিছু না বলে, রায়ে ভালো মন্দ কিছু বলে নাই, এভাবে রায় বলে দিল যে ডিপজলকে এই মামলায় চুরির জন্য 2 বছর, ব্যভিচারের জন্য 3 বছর এবং ঘরে আগুন দেওয়ার জন্য 5 বছর দণ্ড প্রদান করা হলো, এই কথা বলছে, আর কোনো কথা বলে নাই। তাহলে ডিপজল সাজা খাটবে কনজিকিউটিভলি, ধারাবাহিকভাবে। ধারাবাহিকভাবে মানে হলো আগে 2 বছর কাটবে, পরে 3 বছর কাটবে, পরে 5 বছর। কিছু উল্লেখ না থাকলে ধারাবাহিকভাবে আগে 2 বছর, পরে 3 বছর, পরে 5 বছর, বুঝছেন? বাট যদি আদালত রায় উল্লেখ করে দেয় যে সকল সাজা সে একসাথে কাটবে, কনকারেন্টলি, একত্রে, তাহলে 2 বছরের সাজাও আজকে থেকে শুরু, 3 বছরের সাজাও আজকে থেকে শুরু, 5 বছরের সাজাও আজকে থেকে শুরু, তাহলে সর্বোচ্চ কাটা লাগবে কত? 5 বছর কাটলে সে সবগুলা থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। তাহলে কোন সাজা কোন অপরাধী কি কনজিকিউটিভলি, দ্যাট মিন্স ধারাবাহিকভাবে খাটবে, নাকি কনকারেন্টলি মানে একত্রে খাটবে, এটা সিদ্ধান্ত নিবে কে? আদালত। কত ধারায়? ফৌজদারি কার্যবিধি কত ধারায়? 35 ধারায়। এবং মনে রাখবেন এই 35 ধারার আরেকটা শর্ত, এই জায়গায় মামলা থাকবে কয়টা? একটা। আসামি কয়জন? একজন। তার বিরুদ্ধে অভিযোগ আছে কতগুলো? 3টা না, একাধিক। একাধিক, বুঝছেন? আচ্ছা দেখেন, একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শান্তি হয়ে গেছে হবে কি? যে শাস্তি প্রদান করা যায়। ফৌজদারি কার্যবিধির 35 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, একই বিচারে তারে দণ্ডিত করছে কয়টা অপরাধের জন্য? 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়। উক্ত ক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত এমন 2 বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে পারে এখতিয়ার সম্পন্ন, সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে তাকে দণ্ডিত করতে পারে। মানে এই জায়গায় বলছে যে আদালত তারে যে সাজা প্রদান করে তার থেকেও পৃথক পৃথক শাস্তি দিতে পারে। ওই যে আদালত তো দিল 2 বছর, 3 বছর, 5 বছর, আর পৃথক শাস্তি বলতে বোঝাচ্ছে যে সকল সাজা একসাথে শুরু হবে বা সকল সাজা ধারাবাহিকভাবে চলবে। এমন শাস্তি কারাবাসের সমন্বয় হলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। এই যে দেখেন, যদি কারাবাসের সমন্বয় হয় তাহলে আগে শুরু হবে একটা, পরে ওইটা শেষ হলে আর একটা। কিন্তু এটা গোল দিবেন আদালত নির্দেশ প্রদান করলে। আদালত কি নির্দেশ প্রদান করলে এমন কারাবাস একত্রে চলতে পারে। একত্রে মানে হলো একসাথে শুরু হবে, অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। তাহলে বিষয়টা অনেকটা এরকম যে রায়ে বলছে যে আসামিরে চুরির জন্য 2 বছর, অমুকের জন্য 2 বছর, অমুকের জন্য 2 বছর সাজা দেওয়া হলো, আর কিছু বলে নাই, তাহলে সাজাটা খাটবে কেমনে?
2 বছর শেষ হলে মানে রায় যদি কিছু না বলে তাহলে সাজা কাটবে পর পর। একটা শেষ হলে আর রায় যদি বলে দেয় যে একসাথে কাটবে তাহলে 100 তাহলে টাকা সব সাথে একসাথে শুরু হবে। রায় যদি ভালো মন্দ কিছু না বলে তাহলে ধারাবাহিক হবে। একটা শেষ হবে। বুঝছেন? তবে বলে দিছে একটা দেখেন, তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গোল দিবেন 14 বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে না। না। মানে ধরেন যুগ্ম দায়রা জজ একজনের বিচার করে তারে 3টা ধারায় চুরির জন্য দিছে ধরেন 7 বছর, দস্যুতার জন্য 7 বছর, আর ঘরে আগুন দেওয়ার জন্য 7 বছর, উদাহরণস্বরূপ একজন ব্যক্তিকে। তাহলে সাজা যদি পর পর খাটে তাহলে তার মোট ঘাটা লাগবে কত? 21 বছর। 21 বছর। কিন্তু এই 35 ধারায় বিধান করে দিয়েছে যে পর পর খাটার ক্ষেত্রে সর্বসাকুল্যে 14 বছরের বেশি খাটবে না। আপনি যতই দেন না কেন, 50 বছরও যদি হয়, খাটবে কত? 14 বছর। তাহলে পর পর সাজা খাটার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। তারপরে দেখেন তারপরেরটা, মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ ম্যাজিস্ট্রেট তার বল দিবেন সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে তার দ্বিগুণের বেশি হবে না। এটা গুরুত্বপূর্ণ। মামলাটি ম্যাজিস্ট্রেট মানে হলো যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তারা তার সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারতো তার দ্বিগুণের বেশি হবে না। সাধারণ এখতিয়ার বলে সাজা দিতে পারতো কত? যে 5 বছর, 3 বছর আর 2 বছর। তাহলে ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা মামলায় বিচার করে ধরেন একজন অপরাধীরে 5 বছর 5 বছর 5 বছর করে সাজা দিছে, পর পর খাটবে, তাহলে মোট খাটা লাগবে 15 বছর। কিন্তু দেখতে হবে সে কি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তাহলে সে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলে দণ্ড দিতে পারে কত? 5 বছর। তাহলে তার দ্বিগুণের বেশি হবে না, তাহলে খাটবে 10 বছর। তাহলে অন্যান্য ক্ষেত্রে হলো 14 বছরের বেশি খাটবে না। যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে দেখবে ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করতে পারে তার দ্বিগুণের বেশি হবে না। তো বিকাশ সাহেব একটু ব্যাখ্যা দেন তো, কখন 14 বছর আর কখন দ্বিগুণের বেশি হবে না? যখন ম্যাজিস্ট্রেট দিবে তখন হচ্ছে তার যে সাধারণ ক্ষমতা আছে সেই হ্যাঁ। সাধারণ ক্ষমতার দ্বিগুণ। সাধারণ ক্ষমতা কত ধারায় বলা আছে? 32 ধারায়। আচ্ছা। প্রথম শ্রেণী যেমন 5 বছর, দ্বিতীয় শ্রেণী 3 বছর, জি তৃতীয় জি শ্রেণী জি। 2 বছর। তারপর আর হচ্ছে ম্যাজিস্ট্রেট ছাড়া যেমন যুগ্ম দায়রা জজ এরা পারে হচ্ছে যদি পর পর হয় তাহলে ওরা 14 বছরের বেশি পারবে না। ম্যাজিস্ট্রেট ছাড়া যদি অন্য কেউ হয় তাহলে হবে কত? 14 বছর। 14 বছর। 14 বছরের বেশি হবে না। জি স্যার। ম্যাজিস্ট্রেট হলে বুঝেন কিনা? জি স্যার। অনলাইনে যারা আছেন ভাই, প্রশ্ন আছে এই বিষয়ে, বুঝছেন কিনা? আপনারা একটু জানান দয়া করে আমাকে। কথা বলেন না, হয়তো বা বুঝছে সবাই। বিথিকা বুঝছেন? এই আরিফ সাহেব, জি স্যার। এই 5 মানে 35 ধারাটা বলেন দি ভাই আপনার ভাষায়। স্যার 35 ধারায় স্যার বলছে, কত ধারা? সিআরপিসি 35 স্যার, বলেন। যে মামলা একটা, হুম কিন্তু আসামি অপরাধ করছে ওই একটার মধ্যে 3টে 4টে এরকম একাধিক। একাধিক। হুম তো একাধিক মামলার 35 ধারায় এই কথা বলছে, সরি, একটি মামলার একাধিক ধারায় হুম 35 ধারায় এই কথা বলছে যে যদি বিচারের ক্ষেত্রে দেখে যে বিচারক ম্যাজিস্ট্রেট যে একই মামলায় বিভিন্ন ধারায় যদি তাকে সাজা প্রদান করে, হুম তাহলে যদি আলাদা আলাদাভাবে সাজা প্রদান উল্লেখ করে রায় দেয়, হুম। তাহলে সে ওই 2 বছর 3 বছর 5 বছর যদি
উল্লেখ থাকে তাহলে আলাদা আলাদাই সে সাজা খাটবে। হুম আর যদি এরকম হয় যে না গড়ে পাত্তায় 3 ডেই হুম খাটবে, তাহলে 14 বছরে বেশি আর হবে না। আর আর এইরকম যদি হয়, ওই যে যেটা দ্বিগুণে বেশি হবে না, এরকম আর একটা কথা বলছে ম্যাজিস্ট্রেট বাইরে ম্যাজিস্ট্রেট যে তার ক্ষেত্রে যদি এরকম হয় যে 5 বছরের অধিক প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 5 বছর সাজা প্রদান করে, তাহলে এর এইরকম যদি হয় যে এই মামলার ওই আসামি কি বাদ আছে সাধারণ কি করে তো দ্বিগুণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে যদি বিভিন্ন ধারায় দণ্ড দেয়ও, বাট তার যে একটার পর একটা চলার ক্ষেত্রে সাজা তার যে দণ্ড প্রদানের ক্ষমতা আছে তার দ্বিগুণের বেশি হবে না। অর্থাৎ সে যদি 3টা ধারায় 4টা ধারায় 5-5 বছর করে দিছে 20 বছর, বাট অ্যাকচুয়ালি খাটবে কত? 10 বছর। কারণ তার দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা আছে 5 বছর, আর এক্সট্রা 2 গুণ দিতে হবে 10 বছর। 10 নাকি আরিফ সাহেব? জি স্যার, এটা একটু ধন্যবাদ। মানে আপনি বলেন না যে পারবো না। আচ্ছা, না আসলে ইজি থাকবে এখন অনেক কিছু পারেনি। আমরা 2 এর যে ঘ নাম্বার প্রশ্ন এটা একটু দেখব। সেটা হলো যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে তার সাজার মেয়াদ, মানে একজন ব্যক্তি জেল খাটছে, জি স্যার, জেল খাটার পরে 2 মাস কাটার পরে সে জামিনে মুক্তি পাইছে। কাটছে না, কাটতেছে স্যার, না, খাটতেছে মানে তো মামলাটা তো তার চলো এখনো ওই সে খেটে বের হইছে। খাটতেছে বলতে মানে সে তো তার দণ্ড তো দেয় নাই, মামলা চলমান থাকা অবস্থায় খাটে না। এখন রাজনৈতিক মামলায় ধরেন ইয়া করছে, ব্যারিস্টার সুমন সাহেব রে জামিন দিচ্ছে না, সে অলরেডি মানে 1 বছরের বেশি আছে। এখন মূল মামলায় দেখা গেল তারা সাজা দিয়েছে 6 মাস, কিন্তু সে অলরেডি কেটে ফেলছে 1 বছর। তার মানে যে সাজা দিছে তার চেয়ে বেশি খাটা হয়ে গেছে, তাহলে সাথে সাথে তারা কি দিবে? মুক্তি দিবে। বুঝতে পারেন? যদি এরকম হতো যে তারা বাইরে যাই বাসায় থাকি। আচ্ছা দেখেন তো, যারা লাইনটা চলে গেছিল এই কারণে আপনারা শুনতে পারেন নাই, এই কারণে শুনতে পারেন নাই, নেট সমস্যা ছিল। তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সে মামলা চলাকালীন সময়ে যতদিন কারাগারে ছিল মূল সাজা থেকে সেই দিনটা বাদ যাবে, এলো সাফ কথা। সেটা হলো যে যদি কাউরে 1 বছর জেল দেয় কিন্তু মামলা চলাকালীন সময় অলরেডি সে 6 মাস খাটছে, কারাগারে ছিল, তাহলে আর খাটবে কতদিন? 6 মাস। 6 মাস। যদি তার 1 বছর কারাদণ্ড দিছে, অলরেডি 1 বছর সে ভিতরে ছিল, তাহলে সাথে সাথে কি? মুক্তি। যদি তার 1 বছর কারাদণ্ড দিছে বাট সে মামলা চলাকালীন সময় ছিল 2 বছর, তাহলে তার ওই মামলায় যদি কোনো অর্থদণ্ড থাকে তাহলে সাথে সাথে কি দিয়ে দেবে? মুক্তি দিয়ে দিবে। এখন অনেকেই প্রশ্ন করেন স্যার অর্থদণ্ড যদি কত টাকা মওকুফ করবে? এনে ধারায় বলা আছে বেশি কারাদণ্ড ভোগ করলেই অর্থদণ্ড থাকলে মওকুফ করবে। তো এটা আমরা একটু পড়ি যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ। ফৌজদারি কার্যবিধি 1898 এর গোল দিবেন 35 ক ধারা অনুসারে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে, সাউন্ড অনেক কম বলতেছেন, কি সবারই কম মনে হচ্ছে কিনা একটু জানান কাইন্ডলি, কম তো হওয়ার কথা না। হ্যালো, ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে স্যার। ঠিক আছে। তো তাহলে 35 ক ধারা অনুসারে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা বাদ দিতে হবে। অনেকে লজ্জায় জিজ্ঞেস করেন না স্যার কারাবাস আর কারাদণ্ড কি এক? কারাবাসও যা, কারাদণ্ড তাই, ইংরেজিতে বলি ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, কিন্তু উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। তার মানে 35 ক ধারা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আপনি যদি 10 বছরও থাকেন তবু ওই 10 বছর তো বাদ দেওয়ার সুযোগ নাই। কেমনে দিবেন?
আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাস থাকলে, মানে বিচারে দিছে 6 মাস, অলরেডি সে ভোগ করে ফেলেছে 2 বছর, আসামি এই কারাবাস থেকে মুক্তি দিতে হবে এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি মওকুফ হবে। অর্থাৎ যে কারাদণ্ড দিছে তার চেয়ে যদি সে অলরেডি বেশি ভোগ করে ফেলে তাহলে তাকে কি দিতে হবে, সাথে সাথেই মুক্তি দিতে হবে। এটাই হলো কত ধারা 35 ক। তাহলে 35 ক এখানে যে কথাটা বলি নাই, 35 ক যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। কারো যদি যাবজ্জীবন কারাদণ্ড দিছে কিন্তু মূল মামলায় সে 10 বছর কারাগারে ছিল, এখন যাবজ্জীবন কারাবাস যদি আমৃত্যু কারাবাস হয় তাহলে এই 10 বছর কেমনে বাদ দিবে? এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসে ধরতে হবে কত বছর? 30 বছর। তাহলে 30 বছর থেকে বাদ দিতে হবে 10 বছর। বুঝছেন? আরো ব্যাখ্যা আমরা এই দণ্ডবিধি যখন পড়বো তখন জানবো। বাট 35 কতে যাবজ্জীবন কারাদণ্ড কত বছর? 30 বছর। তাহলে 35 ক আর একটা কথা বলা আছে যে আপিলের, সরি এটা অন্য জায়গায় পড়ছি 35-এ, 35 ক এটাই। তাহলে 35 ক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে প্রযোজ্য, কারাদণ্ডের সাথে প্রযোজ্য। তাহলে আজকে আমরা কি কি পড়লাম দেখেন। আজকে আমরা শুরু করছি যে বিনা অপরাধে গ্রেফতার করতে পারে কত কত ধারায়, 54, 55, 57, 151। তারপরে গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতার করার পর তার কি কি অধিকার আছে বা পুলিশ তার নিয়ে কি কি করবে, রিমান্ড কি সেটা পড়ছি, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় কি কি নির্দেশনা দিছে সেটা পড়ছি। তারপরে কোনো ব্যক্তিকে যদি একই মামলায় অনেকগুলো অপরাধে দণ্ডিত করা হয় তাহলে সে সাজা কিভাবে ভোগ করবে সেটা পড়ছি। এবং সবশেষে যখন কোনো ব্যক্তি কারাদণ্ড দেওয়া হয় এবং কারাদণ্ড ভোগকালীন সময় যদি জেল হাজতে থাকে তাহলে সে ওই কারাদণ্ড কতদিন ভোগ করবে এটা পড়ছি কততে? 35 ক। বিথিকা 35 ক ব্যাখ্যা দেন, 35 কতে কি আছে বলেন। 35 স্যার যদি কেউ জেল হাজতে মানে তার বিচার হয় নাই, সে জেল খাটতেছে, হ্যাঁ এই মুহূর্তে তার বিচার না হলে কি জেল খাটবে মানে কি মনে হয় বলেন? চলমান অবস্থায়, হ্যাঁ চলমান অবস্থায়, বলেন। এখন তার লাস্টে যে সে তার সাজা হয়েছে মনে করেন 1 বছর, কিন্তু সে কেটে ফেলছে 2 বছর, এখন সে তার যদি জরিমানা থাকে তাহলে সেই 1 বছর যে অতিরিক্ত খাটছে তার জন্য সে খালাস পাবে, মুক্তি হবে। ক্লিয়ার হলো না আরিফ সাহেব ক্লিয়ার করে দেন। স্যার, ক্লিয়ার করতেছি এইভাবে যে 35 কতে যেটা মূল কথাটা বলছে সেটা হচ্ছে যে একটা আসামি যখন বিচার চলমান থাকে তখন অনেক সময় দেখা গেল সে চলমান থাকা অবস্থায় জেল হাজতে আছে, তো দেখা যাচ্ছে 6 মাস জেল হাজতে আছে, ওই মামলার সাজা হয়েছে 1 বছর। 1 বছর হলে দেখা গেল কি যে তার যদি 1 বছর হয় তাহলে তো সঙ্গে সঙ্গে সে মুক্তি পাবে এবং অর্থদণ্ড থাকলেও সেটা তার মাফ হয়ে যাবে। আর একটা কথা স্যার, সেটা হলো হ্যাঁ না না, যদি এরকম হয় যে দেখা গেল কি যে ওই যে সাজা যদি তাকে দেখা গেল কি যে তার মৃত্যুদণ্ড, তো মৃত্যুদণ্ড যদি থাকে স্যার তাহলে তার ওই যে পিছনে যত সাজা কাটছে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, ও মৃত্যুদণ্ড ক্ষেত্রে ওই সাজায় কোনো ফল সে আসামি পাবে না। তো আপনাদের আজকে এই পর্যন্তই, আগামীকাল আসেন। আগামীকাল আমি এই জায়গায় আপনারা এই যে পড়ছি এই জায়গাতে একটা প্রশ্ন লিখতে দেব মানে আমি ছোট্ট করে লিখতে দেব 5 মার্কের, ওই 35 ক কথা এখান থেকে মোটামুটি আজকের লেকচারটা পড়বেন আর কি, যাতে আগামীকাল লিখতে দিলে লিখে দেখাতে পারেন। স্যার এই মামলায় যখন ওই যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দায়রা জজে দিল, এটা তো হাইকোর্টে যায় স্যার, আপিলে যদি আপিলি ওই মৃত্যুদণ্ড মাফ হয়ে যায়, তো মাফ হয়ে যাওয়ার পরে তো দেখা গেল যে তার 20 বছর দিল সাজা, বা এই যে পিছনে যদি 6 বছর কাটে ওই যে 20 বছর তাহলে বাদ যাবে। জি বাদ যাবে। হ্যাঁ, মৃত্যুদণ্ড মিঠুন মজুমদার বলেন। ঘুরপাক খাচ্ছে হ্যালো, হ্যাঁ মিঠুন থাকাকালীন যে সময়টা বাদ যাবে। হ্যাঁ আরেকবার করেন, আমি শুনতে পারি না এখানে নেটের সমস্যা, আরেকবার বলেন, আরেকবার কাইন্ডলি। স্যার দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলে হেফাজতে থাকলে ওই সময়টা স্যার বাদ যাবে, এটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু স্যার যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য এটা আমি স্যার বুঝতে পারিনি ভালোভাবে স্যার। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে ধরতে হবে 30 বছর।
তো যদি কোনো ব্যক্তি অলরেডি 5 বছর কারাদণ্ড ভোগ করে, তাহলে তাকে বাদ দিতে হবে 30 বছর থেকে বাদ যাবে কত বছর? 5 বছর। ও আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, এই যে স্যার একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে এই যে শাস্তি প্রদানের যে নিয়মটা স্যার, এখানে হ্যাঁ, কি স্যার মানে যে 35 ধারা, এখানে কি কোনোভাবে স্যার পেনাল কোডের 71 ধারা কি স্যার আসে? আচ্ছা, 71 ধারার যে বিষয়টা সেটা হলো, 71 ধারা এ জায়গা মনে রাখার দরকার নাই, ভুলে যান। 71 ধারায় বলছে যে আহ একজন ব্যক্তিরে 71টা বেতের আঘাত করছে। 71 যেহেতু 71-এর কথাই বলি, 71টা বেতের আঘাত করছে, এই প্রতিটা আঘাতের জন্য 323-এর মামলা হয়। কিন্তু এই জায়গায় মামলা 71টা হবে না, মামলা হবে কয়টা? তো এই জায়গায় 71 ধারার বিধানাবলী সাপেক্ষে বলছে আর কি। সো 71 ধারা এই জায়গা না, এখানে কি আছে ভুলে যান। জাস্ট 35-এ মূল কি কথা বলছে, একজন ব্যক্তি বিচার হয়েছে একটা মামলায়, তার বিরুদ্ধে চার্জ গঠন ছিল একাধিক ধারায়, এবং একাধিক ধারায় তারে সাজা দিছে, এবং এই সাজাটা কিভাবে ভোগ করবে সেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে 35 ধারায়। তো জি জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক। তাহলে যাবজ্জীবনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে 30 বছর ধরতে হবে স্যার। আপাতত 30 বছর ধরে থাকেন, তারপরে বাকিটা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো অনলাইনে? না স্যার। তাহলে আজকে যা পড়াইছি, লেকচার আপনাদের আমি পিডিএফ দিয়ে দেবো না আজকের লেকচারের, আর এটা পড়ে আসবেন আগামীকাল। পড়া আগামীকাল ধরবো আর কি, বা লিখতে দিব ছোট্ট প্রশ্ন। স্যার স্যার পিডিএফটা কোথায় পাবো? গ্রুপে পাবেন, গ্রুপে। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।